7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে করোনা টিকাদান, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কাল সম্মুখ যোদ্ধারা নেওয়া শুরু করলে আস্থা বাড়বে জনগণের। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষক কর্মচারীদের জন্য চাওয়া হয়েছে ভ্যাকসিন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। 7 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শনে এসে একথা বলেন তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে 5 জন ফ্রন্ট লাইনারকে করোনা টিকা প্রয়োগের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন। কালকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে যুক্ত হয়ে 5 জনের টিকা দেওয়া উনি দেখবেন। পরবর্তীকালে আরও কিছু ব্যক্তিবর্গদেরকে টিকা দেওয়া হবে। যাদেরকে এখানে প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে তার মধ্যে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে এবং আমরা আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। কাল করোনা টিকাদান কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন করেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। প্রথম দিন 24 জনকে দেয়া হবে এই টিকা। এদিকে ভারত থেকে বেক্সিমকোর আনা টিকায় কোনো সমস্যা না থাকায় ছাড়পত্র দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বুধবার থেকে দেশে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত করোনার টিকা প্রদান কার্যক্রম। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। ওই নার্স সহ প্রথম দিন মোট 24 জনকে টিকা দেওয়ার কথা রয়েছে, যাদের মধ্যে অধিকাংশই সম্মুখ যোদ্ধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা কার্যক্রম ও এর অ্যাপসের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। প্রথম দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে হাসপাতালের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। আমরা আমাদের প্রস্তুতির একদম শেষ পর্যায়ে আছি। আগামীকালকের যে মূল প্রোগ্রাম সেটার জন্য আমাদের প্রস্তুতিটা পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে আমাদের পক্ষ থেকে। অন্যদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকোর কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজের প্রথম লটের 50 লাখ ডোজের ছাড়পত্র দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে 2 জন কর্মকর্তা সার্বক্ষণিকভাবে ওনারা নিয়োজিত আছেন। ওনারা এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বেক্সিমকোর ওয়্যার হাউস পর্যন্ত ওনারা ছিলেন এবং ওনারা বেক্সিমকো ওয়্যার হাউসে ভ্যাকসিনগুলো রেখে তারপরে কিন্তু সেখান থেকে এসছেন এবং বেক্সিমকোর ওয়্যার হাউসে যে টেম্পারেচার সেটাও কিন্তু আমরা পর্যবেক্ষণে রেখেছি। কাজে এই পর্যন্ত আমাদের ভ্যাকসিনের যে কোয়ালিটি কন্ট্রোল সেটা আমরা দেখেছি। ফিজিক্যাল যে প্যারামিটার যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি যে সার্বিকভাবে সব কিছু আমরা সন্তোষজনক পাওয়ায় আমরা কিন্তু এই ভ্যাকসিনের লট রিলিজ সার্টিফিকেট দিচ্ছি, আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে আমরা দিচ্ছি। টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন 28 জানুয়ারি 5টি হাসপাতালের 100 জন করে মোট 500 জনকে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভ্যাকসিন কার্যক্রম চালাতে সম্পূর্ণ প্রস্তুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও। 28 জানুয়ারি থেকে করোনার টিকা দিতে সার্বিক প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। 4টি বুথ সহ সেখানে করা হয়েছে পোস্ট ভ্যাকসিন ওয়েটিং জোন। কার্যক্রম পুরোপুরি শুরু হলে টিকা নিয়ে গুজব মানুষ বিশ্বাস করবে না বলে জানান টিকা নিতে যাওয়া প্রথম চিকিৎসক। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা কোভিশিল্ড ভ্যাকসিন 28 জানুয়ারি থেকে একযোগে দেয়া শুরু হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে। ঠিক এখন কোন অবস্থায় রয়েছে এসব হাসপাতালের প্রস্তুতি জানতে চাইলে ডিএমসি কর্তৃপক্ষ জানায় সব কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। ভ্যাকসিন দিতে বুথ ও পোস্ট ওয়েটিং জোনও তৈরি হয়ে গেছে। আনন্দঘন পরিবেশে স্বস্তির সাথে ভ্যাকসিন কার্যক্রমটা শুরু হোক, সবাই ভ্যাকসিন দেখ এবং ভ্যাকসিন নিতে আসুক এবং সেই প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণ একেবারে নিচ্ছিদ্র প্রস্তুতি আমরা নেওয়ার ব্যবস্থা করছি। তিনি জানান ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হলে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে। তো থাকবেন তারা, তো আমাদের ডক্টররাই তো প্রথম ভ্যাকসিন নিচ্ছেন। তো আমার ধারণা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়ে গেলে এই ধরনের যে কিছু নেগেটিভ যে বিষয় আসছে
বা গুজবের কথাই যদি বলি, সেগুলো আমার মনে হয় ওই দিনের পরে আর এগুলো থাকবে না। এদিকে ভ্যাকসিন কার্যক্রমের শুরুতেই ডিএমসির যে চিকিৎসক ভ্যাকসিন নেবেন তিনি সার্জারি বিভাগের প্রধান। এই বিশেষজ্ঞ সময় সংবাদকে জানান, এর মাধ্যমে ভ্যাকসিনের মাধ্যমে মহামারী মুক্তির পথে অগ্রসর হবে দেশ। তাদের সবারই অবশ্যই ভ্যাকসিনটা নেওয়া উচিত, কারণ এটা একটা সৌভাগ্যের ব্যাপার। এবং এই যে আমরা যে করোনা থেকে অনেক মানুষকে হারিয়েছি, অনেক জ্ঞানী গুণী বিখ্যাত মানুষকে হারিয়েছি, আমরা আর কাউকে হারাতে চাই না। যে কাউকে না হারাতে চাইলে আমাদের কাছে কিন্তু একটাই বিকল্প আছে, সেটি হচ্ছে ভ্যাকসিন নেওয়া। মহামারীকে পরাস্ত করতে সমাজের সবাইকে নির্ভয়ে ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান দেশের শীর্ষ এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে 11 মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশের সব স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। করোনা প্রতিরোধে স্কুলের শিক্ষক কর্মচারীদের জন্য ভ্যাকসিন চেয়ে এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর দফায় দফায় বেড়েছে সেই মেয়াদ। এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকের বই বিতরণ সহ বেশ কিছু শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে। এবার মন্ত্রণালয় থেকে জানানো হয় সরকারের সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষে ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে স্কুল। আন্তর্জাতিক যেগুলো স্বাস্থ্য সংস্থা আছে এবং আমাদের সরকারের যে নির্দেশনা আছে আমরা সেই মোতাবেক খুলবো আর কি। আমরা চিন্তা করতেছি যে ফেব্রুয়ারি মাসে আমরা স্কুলগুলো খুলে দেবো আর কি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম চিন্তা করতেছি, যে এর মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি একটু ভালো হলে আমরা স্কুল খুলে দেব। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বয়স 18 বছরের কম হওয়ায় তাদের ভ্যাকসিন দেওয়া যাবে না, তবে টিকা চাওয়া হয়েছে শিক্ষক কর্মচারীদের জন্য। আমরা শিক্ষক, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা চিঠি লিখেছি যে আমাদেরকে জন্য ভ্যাকসিনের আওতায় আনা হয়। এদিকে সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী অভিভাবকরা। স্কুলে গেলে বান্ধবীদের সাথে দেখা করতে পাবো, সময় পার হবে, আমি অনেক খুশি। পড়ালেখা করব, তার সাথে বন্ধুদের সাথে দেখা করব, খেলা করব, আমার আনন্দই লাগছে। আমাদের সবাই একসাথে খেলতে পারবো, বন্ধু বান্ধব একসাথে দেখা করতে পারবো। এই সরকার কি সুরক্ষা দিতে পারবে? আমরা কি সুরক্ষিত থাকবো স্কুলে গেলে? এটা খালি প্রশ্ন। পড়তে বসালে আবার খুব প্রেশার হয়, পড়তে চায় না। আর স্কুলে স্যারদের প্রেশার থাকলে বাচ্চারা পড়তো। তবে কিন্ডারগার্টেন স্কুলগুলো খোলার সিদ্ধান্ত প্রতিষ্ঠানগুলো নিজেরা নেবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 14 জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা 8055 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 515 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,32,916 জন। এছাড়া 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 14,401 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 35,84,788 জনের। এদিন সুস্থ হয়েছেন 447 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,77,426 জন। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা যাত্রীদের মধ্যে 28 জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগের দাবি, লন্ডন থেকেই আক্রান্ত হয়ে এসেছেন প্রবাসীরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। করোনা আতঙ্কমুক্ত সিলেটে যুক্তরাজ্য থেকে আসা 28 জন প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্তের খবরে সিলেট জুড়ে আতঙ্ক বিরাজ করছে। দেশে ফেরার পর 4 দিনের কোয়ারেন্টিনে রেখে নমুনা পরীক্ষায় 127 জনের মধ্যে 28 জনের করোনা পজিটিভ প্রমাণিত হয়। এটা তো লন্ডনের যে অথরিটি গভর্নমেন্ট আছে, ল্যাব আছে, তার যেটা অথরিটি আছে তারাই দিছে। এটা তো হসপিটাল দেয়, প্রাইভেট আছে, আমরা প্রাইভেট করা লাগে, মানে ফ্লাইট করতে হইলে প্রাইভেট অথরিটির কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসছে। আক্রান্তদের সরকারি ব্যবস্থাপনায় খাদিমনগর করোনা আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে, কিন্তু হাসপাতালে জনগণের অবাধ যাতায়াতে শঙ্কিত এলাকাবাসী। 28 জন যে বিদেশি লন্ডন থেকে আসছে যারা,
হাসপাতাল অবাধে দেখাশোনা করতেছে, এতে আমরাও সাধারণ মানুষ আতঙ্কিত, প্লাস ব্যবসায়ী যারা আছে তারা আতঙ্কিত। তাই আমাদের অনুরোধ হচ্ছে এইটাই আর কি, যে এই জায়গাটা একটু রেস্ট্রিক্টেড করা হোক। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে 2-3 দিনে কেউ আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। যাদের শনাক্ত করা হয়েছে তারা আগেই আক্রান্ত ছিলেন। এই 3 দিনের দেশে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যেহেতু তারা হোটেলে নির্ধারিত রুমে ছিল এবং রুমের বাইরে তারা যায়নি, সেই হেতু তাদের আক্রান্ত সংখ্যা নেই। 28 প্রবাসীর করোনা আক্রান্তের তদন্তে IEDCR থেকে 7 জনের টিম সিলেট এসেছে। 21 জানুয়ারি যুক্তরাজ্য থেকে যে প্রবাসীরা বাংলাদেশে এসেছিলেন তাদের মধ্যে 28 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে এবং তাদেরকে এই করোনা আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। কিন্তু এই আইসোলেশন সেন্টারে জনগণের অবাধে আনাগোনায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সিলেটের খাদিমনগর করোনা আইসোলেশন সেন্টার থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে যুক্তরাজ্য থেকে সিলেটে আসা 28 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার ঘটনায় ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে নানা আলোচনা। বিমানের উপর দায় বর্তালেও দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে লন্ডনস্থ বিমান অফিস। ধারণা করা হচ্ছে অন্যের করোনা নেগেটিভ সার্টিফিকেটে ঘষা মাজা করে বিমানে উঠেছিল এই যাত্রীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেন থেকে বাংলাদেশ বিমানে করে সিলেটে যাওয়ার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় 28 জন যাত্রী শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির ঘটনা এখন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার তুঙ্গে। এই ঘটনায় কমিউনিটিতে বেড়েছে উদ্বেগ, পাশাপাশি আতঙ্ক। তবে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের দাবি, কোনো যাত্রী করোনা ভাইরাসের PCR টেস্ট ছাড়া বোর্ডিং করেনি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন এই ঘটনায় বিমান বাংলাদেশের লন্ডন অফিসের কোনো গাফলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তাহলে কিভাবে এত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে যাত্রীদের মাঝে একজনের সার্টিফিকেট অন্যজনের নাম বদলিয়ে ব্যবহার করেছে, যে কারণে কোয়ারেন্টাইন থাকা অবস্থাতেই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন অনেকে। হয়তো অনেকে নাম অথবা ডেট অফ বার্থকে কপি পেস্ট করে চেঞ্জ করে ভুল সার্টিফিকেট নিয়ে যদি ভ্রমণ করেন, মনে রাখবেন আপনি অন্য যাত্রী যারা আছেন তাদের মধ্যে হয়তো সংক্রমণ করাতে পারেন যদি আপনার পজিটিভ থাকে। তবে ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কেউ লন্ডন থেকে উড্ডয়ন করলেও সেটি শনাক্ত করার কোনো উপায় বিমান কর্তৃপক্ষের নেই বলে জানান লন্ডনস্থ বিমানের এই কর্মকর্তা। হয়তো পারে সার্টিফিকেট ফেক থাকতে পারে, হইতে পারে। এখন এটা তো আমাদের জাস্টিফিকেট করার সুযোগ নাই। আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন, এটা কি আমাদের পরীক্ষা করার সময় আছে? জানার সুযোগও তো নেই। বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ব্যবসায়ীরাও এই ঘটনায় বেশ বিব্রত হলেও ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। টেস্টগুলি কোনো সময় নেগেটিভ দেখায়, কোনো সময় ফলস পজিটিভ দেখায়। সো এইটা অবশ্যই আমার মনে হয় এটা তদন্তের বিষয়। 3 দিন আগে টেস্ট করার পরে কি নিশ্চয়তা আছে যে আপনার কাছে অন্যর কাছ থেকে আপনার কাছে ভাইরাস আসবে না? আমি একজন প্যাসেঞ্জারের সাথে আজকে কথা বলেছি, সে মনে করতেছে তাকে আবারও করোনা ভাইরাসের টেস্ট করা তার জন্য প্রযোজ্য। সে বিশ্বাস করে এবার যদি তার টেস্ট করা হয় তাহলে তার নেগেটিভ চলে আসবে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিমান বাংলাদেশের লন্ডন অফিসের সাথে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও তিনি জানান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 3 দশকের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে গলছে পৃথিবীর বরফ। কেন বরফ গলার হার 57 বাড়ল, জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। নগরীর জিমনেশিয়াম হল সহ 4টি পয়েন্ট থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের বিতরণ করা হয় ইভিএম মেশিন সহ এসব সামগ্রী। ইভিএমে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 21 দিনের জমজমাট নির্বাচনী প্রচারণা শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে করোনার কারণে স্থগিত সিটি কর্পোরেশন নির্বাচন। রাত পোহালেই নির্বাচনী লড়াই।
মঙ্গলবার সকাল থেকে নগরীর জিমনেশিয়াম হল সহ 4টি পয়েন্ট থেকে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। একে একে প্রিসাইডিং কর্মকর্তারা ইভিএম মেশিন সহ 70 রকমের নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে নগরীর 41টি ওয়ার্ডের কেন্দ্রের দিকে যাত্রা করেন। ইভিএম এর যেসব জিনিসপত্র সবগুলো মনিটর বা যা জিনিসপত্র আছে সব বুঝে পেয়েছি। সবকিছু আমরা ট্রেনিং দিলাম বা সবকিছু করলাম, সবকিছু ফেয়ার সুন্দর মনে হচ্ছে, খুবই চমৎকার সিস্টেমেটিকে সবকিছু দেওয়া হচ্ছে। সিলগালা করে আমাদেরকে দেওয়া সেই সিলগালাকৃত খাম এই সমস্ত বিষয়গুলো আমরা প্রিজাইডিং অফিসারদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারা এগুলো নিয়ে কেন্দ্রে চলে যাবে। উৎসবমুখর পরিবেশে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিত হবেন বলে আশা প্রধান নির্বাচনী কর্মকর্তার। নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। সিটি কর্পোরেশন নির্বাচনটি এই প্রথমবারের মতোই একেবারে 735টি ভোট কেন্দ্র আছে, সকল কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আগামীকালকে একেবারেই তারা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা বাসায় ফিরে আসতে পারবে। আমরা আশা করছি এখানেও সন্তোষজনক ভোটার উপস্থিতি থাকবে। এবারের নির্বাচনে 735টি কেন্দ্রের 764টি বুথে ভোট গ্রহণ হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন মেয়র ও 225 জন কাউন্সিলর প্রার্থী। গত বছরের 29শে মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, কিন্তু করোনা মহামারীর কারণে সে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়নি। 27শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইভিএম নির্বাচন। 19 লাখ ভোটার তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে এ প্রত্যাশা নগরবাসীর। জিমনেশিয়াম হল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের কাজী দেউরিতে আছেন রিপোর্টার কমল দে এবং স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি কমলের কাছে। ধন্যবাদ। রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, সেক্ষেত্রে আজকে সকাল থেকেই যে নির্বাচনী যে সরঞ্জামগুলো সেগুলো চট্টগ্রামের যে জিমনেশিয়াম হল এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রামের যে 735টি কেন্দ্র রয়েছে সব জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে এবার প্রথমবারই চট্টগ্রামে ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে ইভিএম সহ অন্যান্য যেসব নির্বাচনের সরঞ্জাম রয়েছে সবগুলোই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। শুধু এই জিমনেশিয়াম হলই নয়, অন্যান্য আরও 3টি পয়েন্ট থেকেও কিন্তু নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। আমরা জানি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন গত বছরের মার্চের 29 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর 27শে জানুয়ারি নির্বাচন ডেট দেওয়া হয়। এরপর কিন্তু জানুয়ারির 8 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। 21 দিনের টানা যে নির্বাচনী প্রচারণা ছিল জমজমাট, প্রতিদিনই প্রার্থীরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছে নির্বাচনী প্রচারণায়। গতকাল মধ্যরাতে সেই নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এখন শুধু ভোট যুদ্ধের পালা। রাত পোহালেই সেই ভোট যুদ্ধ শুরু হবে। 225 জন কাউন্সিলর প্রার্থী ও 7 জন মেয়র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে সবচেয়ে যেটি বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ এবং বিএনপির 2 মেয়র প্রার্থীর মধ্যে। সেক্ষেত্রে আজকে সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামের যে এই জিমনেশিয়াম হল এখান থেকে কিন্তু প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছে তারা এখান থেকে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে তারা বুঝে নিয়েছেন। এরপরই কিন্তু তাদের যে নিজস্ব স্ব কেন্দ্র রয়েছে সেসব কেন্দ্রে কিন্তু তারা চলে গেছেন। এবার নির্বাচনী দায়িত্বে 14,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। তার মধ্যে 4,000 পুলিশ সদস্য রয়েছে, 25 প্লাটুন বিজিবি রয়েছে, 500 র্যাব রয়েছে। তো সেক্ষেত্রে নির্বাচনের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে, সাধারণ মানুষজন যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তারা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেই বিষয়টি কিন্তু আসলে দেখভাল করা হবে। আমরা চট্টগ্রামের যিনি প্রধান রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারে ও ভোট প্রদান করে যাতে নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে পারে সেই বিষয়টি কিন্তু তিনি নিশ্চিত করেছেন। সেই বিষয়টি কিন্তু দেখভাল করা হচ্ছে এবং তিনি বলেছেন প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে কিন্তু আসলে নজরদারি রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জিমনেশিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগে বিএনপির কারচুপি ও হামলা মামলার অভিযোগ অবান্তর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। কারো ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি জানিয়ে এ ধরনের স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান। করোনা ভ্যাকসিন নিয়ে একটি রাজনৈতিক মহল জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, কাউকে লাভবান করার জন্য, কারো ব্যবসায়িক স্বার্থে
এই ভ্যাকসিন সংগ্রহ করেনি। তারা এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও যে তাদের বরাবরের মতো মিথ্যাচার করে যাচ্ছে। নির্বাচন হওয়ার আগেই কারচুপির অভিযোগ আনছে, মামলা হামলার অভিযোগ আনছে, যেটা বাস্তবে কতটা সত্য চট্টগ্রামের মানুষ ভালো করেই জানে। কুয়েতে আটক লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পাপুলের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে এই চিঠি পাঠানো হয়। এদিকে পি.কে. হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গত 6 জুন কুয়েতের আদালতের আদেশে মানব পাচারের অভিযোগে গ্রেফতার হন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। একই সময়ে পাপুল ও তার পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। গত 27 ডিসেম্বর পাপুলের পরিবারের 8টি ব্যাংকের 617টি ব্যাংক হিসাব, 30 একরের বেশি জমি, গুলশানের ফ্ল্যাট সহ দেশে থাকা সম্পদ জব্দ করে দুদক। 11 নভেম্বর অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানকে আসামি করে মামলা করে দুদক। এবার কুয়েতে পাপুলের কত সম্পদ রয়েছে তার তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুয়েতে চিঠি পাঠিয়েছে দুদক। এতে দেশে পাপুলের বিরুদ্ধে মামলা ও তদন্তের বিষয়ে উল্লেখ করে কুয়েতে থাকা পাপুলের কোম্পানি, স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাবের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে। 28 জানুয়ারি কুয়েতের আদালতে এমপি পাপুলের বিরুদ্ধে আনা নাগরিকত্ব বিক্রি ও মানব পাচারের অভিযোগে রায় দেওয়ার কথা রয়েছে। এদিকে মঙ্গলবার পি.কে. হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে 3 দিনের রিমান্ডের দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ করে দুদক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে যাবেন না সাকিব আল হাসান, এমন খবর ভিত্তিহীন মন্তব্য আকরাম খানের। এখনো কোনো চিঠি পায়নি বোর্ড। প্রতি ট্রেনে 3 থেকে 4 জন নিরাপত্তার সদস্য দায়িত্ব পালনের কথা থাকলেও করছেন মাত্র 1 জন। বাকিরা অনুপস্থিত থাকলেও তাদের টাকা যাচ্ছে ইনচার্জদের পকেটে। এভাবে দায়িত্ব পালনের ভুয়া তালিকা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জদের বিরুদ্ধে। নাজবুস সালেহের রিপোর্ট। সিলেটগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছে কমলাপুর রেল স্টেশনে। পূর্বাঞ্চলের প্রতিটি আন্তনগর ট্রেনে নিরাপত্তার জন্য 3 থেকে 4 জন করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB সদস্য দায়িত্ব পালনের কথা। খোঁজ নিয়ে দেখা যায় খাতা কলমে ট্রেনটিতে দায়িত্ব পালন করছেন সিপাহী আবু সায়েম, নেসার উদ্দিন ও মাকসুদুল হাসান। আমি এখানে একা, এখানে নাম লেখছে 3 জনেরই। বাকি 2 জন চট্টগ্রাম RNBর প্রধান কার্যালয়ে আছেন বলে জানালেন আবু সায়েম। হেডকোয়ার্টার থেকে তার দায়িত্ব তো এখানে দেয়া আছে, সেটা কিভাবে সম্পন্ন করে সে? এখানে অফিস কর্তৃপক্ষটাই ভালো জানবে। কয়জন দায়িত্ব পালন করছেন আজকে? আরে ভাইয়া, আপনার ইনচার্জের কাছে। ওই দিন পূর্বাঞ্চলগামী সবকটি ট্রেনে 3 থেকে 4 জনের পরিবর্তে 1 জনকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। আপনি আমার কর্তৃপক্ষ আছে, যান। ট্রেন পরিচালকরাও স্বীকার করছেন অনুপস্থিতির কথা। তার ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে। আমার কন্ট্রোলকে আমি জানাই দিই যে একজন RNB পাওয়া গেছে। পূর্বাঞ্চলে প্রতিদিন 46টি ট্রেন চলাচল করে। দায়িত্ব পালনের জন্য 1 জন RNB সদস্যকে বেতন বাদেই অতিরিক্ত 300 টাকা ভাতা দেয়া হয়। গড়ে যদি 2 জন করেও অনুপস্থিত থাকে, সে হিসেবে প্রতিদিন প্রায় 28,000 টাকা, আর বছরে প্রায় 1 কোটি। উপস্থিত না থেকেও যারা দায়িত্ব পালন করছেন তাদের টাকা উত্তোলন করে কে? 4 জন ডিউটি দেয়া আছে 1 জন। ওরা দেয়া দেয় বেশি আর কি। বেশি দিলে তো বেশি লোকের খরচও আছে। জি জি জি। সে টাকা পয়সা, সেটা টাকা পয়সা রেল দেয়। হ্যাঁ, সে টাকাটা কে নেয়? ওই লোক তো আসে না ডিউটিতে। আরে যে নেয়, যে সিসিতে আসছে না। এই অভিযোগ অস্বীকার করেন কমলাপুর থানার অফিসার ইনচার্জ। এখানে কিন্তু এরকম সুযোগ নেই। অনেক সময় অনেকে এরা অজান্তে, কিন্তু আসলে এরকম হওয়ার কথা না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন RNBর বিভাগীয় প্রধান। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমার কাছে পাওয়া যায়, তথ্য প্রমাণ আপনারা দিতে পারেন বা আমি ব্যবস্থা নেব। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে 2700 জন RNB সদস্য কর্মরত আছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বড় শিল্পে করোনার প্রণোদনা তহবিলের ঋণ বিতরণ প্রায় শেষ হলেও অর্ধেকই বাকি SME খাতে।
ব্যাংকের চাহিদা মতো জামানত আর কাগজপত্রের জটিলতায় ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ এসএমই উদ্যোক্তাদের। ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। হরিপদ সাহা রিপোর্ট। কাঠের তৈরি রুটি মেকারে বাজিমাত করেছে এসএমই খাতের এক প্রতিষ্ঠান। অনলাইন মাধ্যম ব্যবহার করে গত 4 বছরে 25,000 রুটি মেকার বিক্রির পাশাপাশি আসবাবপত্রের কারখানাও গড়ে তুলেছেন উদ্যোক্তা, যেখানে কর্মসংস্থানও হয়েছে অনেকের। কয়েকটি ব্যাংকের সাথে বছরে কোটি টাকার লেনদেন থাকলেও ঋণ পাওয়ার জটিলতা কাটেনি বলে জানান এই উদ্যোক্তা। ব্যাংকের কিছু বলতে পারেন যে ডকুমেন্টেশনের ব্যাপার আছে, ওরা ফাইনালি যেটা চায় সেটা হচ্ছে কোলেট্রাল। জামানত ছাড়া ব্যাংক লোন দিতে প্রস্তুত না। আমার ওয়াইফ নিজে নারী উদ্যোক্তা হিসেবেও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও আমরা ব্যর্থ হয়েছি। করোনা মহামারীতে সরকারের ঘোষিত প্রণোদনার ঋণ পাননি চামড়াজাত পণ্য ও পোশাক নিয়ে কাজ করা এই নারী উদ্যোক্তাও। করোনাকালীন সময়ে আমি ব্যাংক লোনের জন্য আবেদন করেছিলাম বিসিকের মাধ্যমে, কিন্তু 3-4 মাস হয়ে গেল এখনো কোনো রেসপন্স পাইনি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায় এসএমই খাতে 20,000 কোটি টাকার প্রণোদনা ঋণ ছাড়ে দফায় দফায় সময় বাড়ানোর পরও ডিসেম্বর পর্যন্ত বিতরণ হয়েছে মাত্র 54%, যেখানে বৃহৎ শিল্পে বিতরণের হার 93%। একজন গুড বরোয়ার অথবা সে এখন নতুন একজন নিউ এন্টারপ্রেনারশিপ সে সাহায্য চাচ্ছে, তার সব কিছু আছে কিন্তু ব্যাংক তাকে দিচ্ছে না। এসএমই খাতে সে চেষ্টা করছে। এইরকম যদি আমাদের কাছে বার্তা আসে বা কোনো কমপ্লেন আসে, অবশ্যই বাংলাদেশ ব্যাংক এটা খতিয়ে দেখিয়ে তার এগেনস্ট অ্যাকশন নেবে। ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার প্রক্রিয়াকে সহজ করার দাবি জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। এসএমই সেক্টরের লোনের রিটার্নের হার কিন্তু 98% প্লাস। তাহলে আপনি দেখেন যে এসএমইদেরকে লোন দেওয়ার ক্ষেত্রে একেবারে বলা যায় রিস্কের পরিমাণ খুবই কম। প্রত্যেকটি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে যে এসএমই উইং খোলা হয়েছে, সেই উইংটাকে যেন শক্তিশালী করা হয়, যাতে করে তারা এই বিষয়টাকে ওন করে। এসএমইরা এই দেশের ইকোনমিক প্রাণ। উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পেতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে সহায়তা দিতে হেল্প ডেস্ক গঠন করছে এসএমই ফাউন্ডেশন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না সাকিব আল হাসান। কয়েকটি গণমাধ্যমের এমন খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এ ব্যাপারে বোর্ড এখনও কোনো চিঠি পায়নি বলেও জানান আকরাম। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। এগুলো আসলে ভেতরের কথা বাইরে কিভাবে এত আসে সেটাও আমি জানি না, বাট এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট এবং আমার যখন একান্ত মিটিং হবে তখনই হয়তো বোঝা যাবে। ঘরের খবর বাহিরে আসে কিভাবে? কিছুটা বিরক্ত হয়ে সাকিব নিজেই এই প্রশ্নটা তুলেছেন। নতুন বছরের প্রথম দিনেই তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার, এমন খবর দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কদিন পরেই গণমাধ্যমে খবর আসে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে খেলতে পারবেন না তিনি। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে সাকিবের অনুপস্থিতি খবর নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা, কিন্তু গণমাধ্যমের এমন খবরে চটেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। আসলে আমার অবাক লাগে, একটা পত্রিকা আসছে আমি নাকি আপনার সাকিবের ছুটির ব্যাপারে বলেছি, এটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা। আমি এখন পর্যন্ত শুনি নাই যে কোনো সাকিবের ব্যাপারে কিছু আসছে কি আসে নাই, কোনো কিছু আমি শুনি নাই। চিঠি তো পড়ার কথা, মানে শুনি নাই। যদি অফিসিয়ালি কিছু আসে দেন আমরা আপনাদেরকে জানাবো। করোনার আগ্রাসনে প্রায় 11 মাস হয়নি বোর্ড সভা। বুধবার বিকেলে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে ক্রিকেট বোর্ডে। ব্যাটিং কোচের চুক্তির ব্যাপার সহ আসবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোচের উপর, কারণ আমরা তো চাই যারা ভালো করবে ওদেরকে লং টাইমের জন্য রাখা। আপাতত আমরা 2টা সিরিজের জন্য নিয়েছি। প্লেয়াররা যদি খুশি থাকে এবং ওর পারফরমেন্স যদি আমাদের কাছে মনে হয় ভালো, তাহলে আমরা চেষ্টা করবো ওকে লম্বা সময় রাখার জন্য। এছাড়াও ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি আর বেতন বৃদ্ধির ব্যাপারটি মার্চে সিদ্ধান্ত নেবেন বোর্ড কর্তারা। তবে করোনার কারণে চুক্তির ধরন কেমন হবে এ ব্যাপারেও আলোচনা হবে বিসিবির এই বোর্ড সভায়। বোর্ড মিটিং হবে, তো ম্যাক্সিমাম হয়তো ঘন্টা 40 মিনিটের মতো হতে পারে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। 90-এর দশকের পর সবচেয়ে দ্রুত গতিতে গলছে পৃথিবীর বরফ। জলবায়ু বিষয়ক ইউরোপীয় জার্নাল ক্রাসোস্ফিয়ার এর গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রায় 2 দশক আগেও উত্তর মেরুর এই অঞ্চল জুড়ে কেবলই ছিল বরফের স্তূপ। সময়ের পরিবর্তনে সেই বরফ পানিতে পরিণত হয়ে প্রতিনিয়তই বাড়ছে সমুদ্রের উচ্চতা। অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড সহ পুরো উত্তর মেরুতেই ক্রমশ বাড়ছে এই বরফ গলার হার।
সম্প্রতি ইউরোপীয় জার্নাল ক্রায়োস্ফিয়ার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয় 1990-এর মাঝামাঝির পর থেকে এ পর্যন্ত হিমবাহের প্রায় 28 লাখ কোটি মেট্রিক টন বরফ গলেছে। গেল 3 দশকে বরফ গলার এই হার বেড়েছে প্রায় 57%। এছাড়াও প্রতিবেদনে আরও বলা হয় প্রতিনিয়ত বরফ গলতে থাকায় 3 দশকে সমুদ্রের পানির স্তর বেড়েছে 3.5 সেন্টিমিটার। শুধু তাই নয়, গেল 40 বছরের মধ্যে উত্তর মেরুর বরফের পরিমাণ 2020 সালে দ্বিতীয় সর্বনিম্ন ছিল বলেও জানানো হয়। বরফ গলার মাত্রা বাড়ার কারণ হিসেবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করছেন পরিবেশবিদরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অনেক দেশ। হোয়াইট হাউসে পা রাখার দিনই প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে করোনা টিকাদান, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কাল সম্মুখ যোদ্ধারা নেওয়া শুরু করলে আস্থা বাড়বে জনগণের। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষক কর্মচারীদের জন্য চাওয়া হয়েছে ভ্যাকসিন। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।